আসসালামু আলাইকুম। শুরু করছি সুইসাইড নোট। শহীদুল ইসলাম রাজত। পর্ব ২। নীলা দূরে চলে গিয়েছিল, তবে দূরে গিয়েছিল শ্রাবণের অতিরিক্ত অধিকার দেখানোর কারণে। অতিরিক্ত অধিকার দেখানোটা একসময় নীলার মনে তার জন্য বিরক্তির জন্ম দেওয়া শুরু করে, আর সে বিরক্তি থেকে বাঁচতেই তৃতীয় ব্যক্তির উদয়। তৃতীয় ব্যক্তিটি আসতে নীলা অনিচ্ছাকৃতভাবে ঝুঁকে পড়ে তার উপর, আর শ্রাবণ তার পুরনো একাকিত্বের। শ্রাবণের একাকিত্ব ছিল ছোটবেলা থেকে। তার বাবা ছিলেন ব্যবসায়ী, সারাদিন বাহিরে বাহিরে থাকতেন। বউ আর ছেলেকে তেমন সময় দিতেন না তিনি। শ্রাবণের বাবা মায়েরও মাঝে তেমন ভালো সম্পর্ক ছিল না। সম্পর্ক ভালো না থাকার পিছনে প্রধান কারণ এক পরনারীর উপর লোভ ছিল শ্রাবণের বাবার। টাকার কারণে পরনারীকেও হাতের মুঠোয় পেয়ে গেলেন তিনি। এ নিয়ে স্বামী স্ত্রী দুজনের মাঝে ঝগড়া হতো প্রায়। অনেক মারধরও করতেন শ্রাবণের মাকে। রাতে যখন ঘুম ভেঙে গিয়ে মারধরের শব্দ কানে আসতো শ্রাবণের, তখন সে বিষয়টা মেনে নিতে পারত না। শ্রাবণের মা যখন একা একটি রুমে এসে কান্না করতেন, সে তখন আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে দেখত, কখনো কাছে যেত না। মায়ের বাবাকেও ভয়ে কিছু বলতে পারত না কখনো। যখন পরনারীর উপর বাবার লোভ বিষয়টি ভালোভাবে বুঝতে পারল, তখন থেকে বাবার উপর ঘৃণা জন্মালো তার। একটু ঘৃণা জন্মেছিল মায়ের উপরও, ঠিক তখন যখন তিনি দ্বিতীয় বিয়েতে মত দিলেন। মত দেওয়া ছাড়া আর কিছুই করার ছিল না মায়ের। শ্রাবণের মায়ের দ্বিতীয় বিয়ে হয়েছিল ছাড়াছাড়ি হওয়ার কয়েক মাস পর। শ্রাবণ তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বাবা মায়ের ছাড়াছাড়ি হওয়ার আগ পর্যন্ত সে তার বাবা মায়ের রুম থেকে সবচেয়ে দূরের রুমে থাকার চেষ্টা করত, যেন মায়ের কান্নার আওয়াজ তার কানে না আসে। সবকিছুর পরেও প্রায় প্রতিদিন ঘুম ভেঙে যেত তার। প্রতিদিন মায়ের রুমের পাশে দাঁড়িয়ে থাকা হতো অনেকক্ষণ। এ যেন এক নিত্যদিনের অভ্যাস, এ যেন এক না বলা দায়িত্ব। শ্রাবণের মা আরও আগেই ভাইদের কাছে চলে যেতেন যদি শ্রাবণ না থাকত। শ্রাবণের কথা ভেবেই তিনি যন্ত্রণা বয়ে এসেছিলেন। মায়ের কষ্ট শ্রাবণ বুঝত, শুধু মুখ ফুটে মাকে কিছু বলতো না। মা চলে যাওয়ার পর শ্রাবণ আরও একা হয়ে গেল। তবে একটা কথা ভেবে শ্রাবণ নিজেকে সান্ত্বনা দিত এই বলে যে মায়ের মার খাওয়া শব্দ কিংবা তারপরেও কান্নার শব্দ তাকে শুনতে হবে না আর। তবুও প্রতি মধ্যরাতে ঘুম ভেঙে যেত শ্রাবণের। মা মা বলে চিৎকার করে জেগে উঠত সে। শ্রাবণের মা চলে যাওয়ার কয়েকদিন পরে তার বাবা দ্বিতীয় বিয়ে করলেন, সেই পরনারীকেই। বিশ্ববিদ্যালয়ের কিছু বন্ধু যারা জেনে গিয়েছিল শ্রাবণের সব, তারা প্রায় নিজেদের মাঝে শ্রাবণকে নিয়ে হাসাহাসি করত তার বাবাকে নিয়ে, বাবার সেই পরনারী, এমনকি তার মাকে নিয়েও। বন্ধুদের কথাগুলো বুঝতে পেরে কারো সাথে মিশতে চাইতো না শ্রাবণ, একা একা থাকতো। মা চলে যাওয়ার পর বাসা তার কাছে এক যন্ত্রণা এবং দুঃস্বপ্নের নাম হয়ে দাঁড়ালো। যে বাসায় তার মায়ের সকল স্মৃতি, যে বাসা মধ্যরাত হলে ঘুমের ঘরে তাকে নিয়ে যেত মায়ের রুমের কাছে, যে বাসায় পরবর্তীতে তার মায়ের আসন দখল করলো সেই পরনারীটি, সে বাসাতে আর কোনোভাবেই থাকতে পারছিল না শ্রাবণ। তাই বাবাকে জানালো তার প্রথম চাওয়া, আমি কিছু কথা বলতে চাই। কথাগুলো হয়তো আপনি জানেন, কিংবা না জানলেও আমি বলার পর খুব সহজে বুঝতে পারবেন কথাগুলোর কারণ। এ বাসায় থাকতে আমার একটুও ভালো লাগছে না আর, এবং কেন লাগছে না তা আপনি খুব ভালো করে জানেন আশা করি। কিছু বলতে হবে না এ বিষয়ে। আমি চাই আমাকে বিশ্ববিদ্যালয়ের পাশে একটা মেস কিংবা ছোটখাটো বাসা ভাড়া করে সেখানে থাকার সুযোগ করে দিন। এতে আমি অনেক উপকৃত হব। সবকিছুর পরেও বাবা
ছেলের কষ্ট বুঝতো, তাই ছেলের কথা মতো এক 5 তলা দালানের চিলেকোঠার ঘর ভাড়া করে দিলেন। ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিলেন, নিয়ম করে প্রতি মাসে টাকা পাঠাতেন তিনি। চিলেকোঠার ঘরটি খুব পছন্দ হলো শ্রাবণের। নিজের মতো করে একাকী থাকতে চাইতো বলেই ঘরটি তার খুব বেশি পছন্দের। ঘরটি পছন্দ হওয়ার আরও বড় দুটি কারণ হলো, তার আগের ঘরে অনেক বেশি অন্ধকার ছিল, আলো বাতাস আসতো না তেমন। আর চিলেকোঠার ঘরটি অন্ধকারের পাশাপাশি মাঝে মাঝে কিছু আলো আসতো। এবং এই ঘরে মায়ের কান্নার জন্য আলাদা কোনো রুম বরাদ্দ ছিল না। মায়ের বিয়ের পর মাকে বলা তার প্রথম প্রশ্নটি ছিল, আপনাকে এত করে বললাম তারপরেও বিয়েটা করলেন, এই বিয়েটা না করলে হতো না? কথার জবাব হিসেবে সেদিন মা কোনো উত্তর দেননি, শ্রাবণকে চুপ করেই ছিলেন। এ উত্তরে মায়ের জানা নেই। বাবা থেকে আলাদা হওয়ার পর শ্রাবণ মাকে প্রায় দেখতে যেত। মায়ের কাছে কিছুদিন থেকেও গিয়েছিল প্রথম কয়েকবার। তবে যেদিন থেকে মায়ের দ্বিতীয়বার আসা যাওয়া শুরু করলো, সেদিন থেকে মায়ের কাছে যাওয়া কমে গেল শ্রাবণের। যেদিন প্রথম মায়ের দ্বিতীয়বারকে শ্রাবণ দেখলো, তখন সে কথা বলছিল মায়ের সাথে। সেদিন শ্রাবণের মা শ্রাবণকে তার বাবা সম্বন্ধে জিজ্ঞাসা করতে গিয়ে বললেন, তোমার বাবা কেমন আছেন? শ্রাবণের মা সবসময় স্বামীর কথা কম জিজ্ঞাসা করতে চাইতেন, অথচ তার আর শ্রাবণের বেশিরভাগ কথা জুড়েই থাকতো শ্রাবণের বাবা। মায়ের এই প্রশ্ন শুনে শ্রাবণের কণ্ঠে দীর্ঘশ্বাস। বাবা ভালো আছে। তুমি ঠিকমতো পড়াশোনা করো? হ্যাঁ। পরনারীটির কথা জিজ্ঞাসা করতে গিয়েও থেমে গিয়ে আবার বললেন, নতুন মা তোমার সাথে কথা বলে তো? হ্যাঁ, বলতে চাইতো, কিন্তু আমি বলিনি কখনো। তোমাকে স্নেহ করতো? আমি ওনার সামনে যেতাম না। কেন, ভয় পেতে? শ্রাবণ তখন অন্যদিকে কথা ঘুরিয়ে মাকে বলল, আমি জানি সামনের ঘরে বসা লোকটি কে। আমি এই নিয়ে তেমন কিছু বলবো না আপনাকে, শুধু বলবো বিয়েটা না করলে হয় না? তুমি যেহেতু লোকটিকে চেনো এবং জানো যে কে তিনি এখানে এ বাড়িতে, তাই নতুন করে তোমাকে আর কিছুই বলার নেই। বেশ কয়েকদিন ধরে তুমিও শুনে আসছো সব। সময় হলে তুমি নিজেই বুঝে যাবে এই বিয়েতে আমার মত ছিল কিনা এবং এই বিয়েটা কেন। কিছু কিছু সময় প্রকৃতির কাছে নিজেদের চেয়ে ছেড়ে দেওয়া ছাড় আমাদের হাতে আর কোনো উপায় থাকে না। শ্রাবণ মাথা নাড়ালো। তাদের কথার মাঝে হঠাৎ লোকটি এসে হাজির, সাথে শ্রাবণের মামা। শ্রাবণ এদিকে আসতো, তোমার সাথে কিছু কথা আছে বলেই মামা তাকে বের করে অন্য রুমে নিয়ে গেলেন। তারপর তাকে পাশে বসিয়ে বললেন, কেমন আছো শ্রাবণ? শ্রাবণ মায়ের রুমের দিকে তাকাতে তাকাতে বলল, জি মামা ভালো, আপনি কেমন আছেন? মামা শ্রাবণের দৃষ্টি আকর্ষণ করে বললেন, হ্যাঁ ভালো। তারপর শ্রাবণ নিচের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, মায়ের বিয়েটা দেওয়া কি খুব দরকার? দেখো শ্রাবণ, এখন ছোট না তুমি, তোমাকে অনেক কিছু ঘুরিয়ে ফিরিয়ে বলতে হবে। তুমি সব কিছু বোঝো। আমরা কেন এসব করছি, কেন তোমার মায়ের দ্বিতীয় বিয়ে, কেন তোমার দ্বিতীয় বাবা, সব বুঝে। দ্বিতীয় বাবার কথা শুনে শ্রাবণ কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, আমার বাবা বেঁচে থাকতেও দ্বিতীয় বাবা? তোমার বাবা কি কোনো মানুষ? একটা পশু সে। আমার বোনকে অনেক কষ্ট দিয়েছে, এখন আবারও বিয়ে করেছে। তোমার মাকে তো আমার অনেক আগেই নিয়ে আসতাম, অনেকবার বলেছিলামও। সে তোমার কথা ভেবে সেখানে পড়ে থাকতো, অনেক সহ্য করেছি আর না। এই লোকটি তোমার বাবার মতো অমানুষ না, আর বিয়ের পরে তোমার মা আর এ বাড়িতে থাকবে না। তুমি এসো মাঝে মাঝে, তোমার কোনো অযত্ন হবে না, চাইলে আমাদের কাছেও থাকতে পারো। তুমি থাকো, আমি তোমার মায়ের সাথে কিছু কথা বলে আসি। কথাগুলো বলে তিনি বোনের রুমে চলে গেলেন। শ্রাবণ চুপ করে বসে রইল মা ফিরে আসার আগ পর্যন্ত। ভিতর থেকে কিছু কথা তার কানে আসলো। কথাগুলো তার মায়ের, মামার আর দ্বিতীয় বরের। শ্রাবণের মামা বোনের হবু বরকে শ্রাবণের সম্বন্ধেই ইঙ্গিত দিয়ে বললেন, শ্রাবণকে তো চিনলেন,
যার কথা বলেছিলাম আপনাকে, আমার বোনের প্রথম ঘরের ছেলে। সে যদি তার মায়ের কাছে মাঝে মাঝে যায়, আপনার কোনো সমস্যা হবে? তিনি উত্তর দিলেন, না, সমস্যা কেন হবে? সে তার মায়ের কাছে যাবে, আমার কোনো আপত্তি নেই। শ্রাবণের মামা স্বস্তির নিঃশ্বাস ফেললেন, বললেন, শুনে খুশি হলাম। আসলে ছেলেটার বাবা মা থেকেও এখন না থাকার মতো, তাই মায়ের কাছে যখন মন চায় যাক। তিনি আবারও মাথা নেড়ে সম্মতি দিলেন। তারপর হঠাৎ শ্রাবণের মা রুম থেকে বেরিয়ে শ্রাবণকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। শ্রাবণের চোখ বেয়েও পানি ঝরতে লাগলো। মা ছেলের মাঝে মামা চলে এলেন। তারপর বোনকে বললেন, তুই রুমে যা। শ্রাবণের মা চলে গেল। মামা বললেন, আগামী মাসে তোমার মায়ের বিয়ে, তুমি কিছুদিন আগেই চলে এসো। তিনি আবার চলে গেলেন। মামা চলে যাওয়ার পর শ্রাবণ অনেক কিছু ভাবতে লাগলো। তার মনে হাজারো চিন্তা ঘুরপাক খেতে লাগলো। মায়ের বিয়ে হয়ে যাবে, লোকটি মায়ের সাথে থাকবে। সেদিন থেকে শ্রাবণ মনে মনে সিদ্ধান্ত নিল মায়ের কাছে আর আসবে না। তেমন এসেছিল খুবই কম, এবং বেশিরভাগ এসেছিল নীলার সাথে। নীলার সব কথা মাকে বলতো শ্রাবণ। নীলার সাথে পরিচয়, ঝগড়া, নীলার তৃতীয় ব্যক্তি, শ্রাবণকে অবহেলা, সবই বলে দিত মাকে। কারণ মা ছাড়া যে বিশ্বাস করার মতো আর কেউ ছিল না তার। বিতর্ক প্রতিযোগিতার দিন শ্রাবণের বন্ধুদের ইশারার পর থেকে নীলা বুঝতে পেরেছিল শ্রাবণও তাকে পছন্দ করে, কিন্তু সেও যে শ্রাবণকে পছন্দ করে সেটা তখনও শ্রাবণকে বুঝতে দেয়নি সে। তবে সেদিনের পর থেকে দুজন আরও বেশি কথা বলা শুরু করলো। তাদের কথা বলা হতো মূলত ফেসবুকে। সামনাসামনি দেখলে সৌজন্য বিনিময় ছাড়া তেমন কথা হতো না তাদের। দিনটি ছিল নতুন বছরের প্রথম দিন। নীলা শ্রাবণ যেদিন প্রথম বিশেষভাবে দেখা করে, সেদিন থেকেই মূলত তাদের সম্পর্কের সূচনা হয়। পহেলা বৈশাখের আগের রাতে নীলা শ্রাবণকে অনলাইনে দেখে মেসেজ বলল, ভাইয়া কেমন আছেন? ভালো, তুমি? আমিও। কাল তো পহেলা বৈশাখ, কাল আপনার প্ল্যান কি? আমার কোনো বিশেষ দিন নাই, তাই কোনো প্ল্যানও নাই। খাবো আর ঘুমাবো। কোথাও বের হবেন না? না, বের হয়েও বা কি করব? নীলা কিভাবে দেখা করার কথা বলবে ঠিক বুঝতে পারছিল না। সে আশা করছিল দেখা করাটার কথাটা শ্রাবণই বলবে, কিন্তু যখন দেখল শ্রাবণ কিছু বলছে না, তখন নীলা সংকোচের সাথে বলল, ভাইয়া ক্যাম্পাসে আসবেন না কাল? ক্যাম্পাসে কেন? তেমন কোনো কাজ নেই। সবাই আসবে তো ক্যাম্পাসে, চলে আসুন। গিয়ে কি করব? সবাই তো কাল প্রেমিক প্রেমিকা নিয়ে ঘুরবে, আর আমি বুঝি হাদারামের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব সেসব? শ্রাবণের কথা শুনে ওপাশ থেকে হাসা শুরু করলো নীলা, এবং কথার মার প্যাচে শ্রাবণ থেকে সত্যি কথা জানার জন্য বলল, সেটা কেন হবে? আপনি আপুকে নিয়ে ঘুরবেন। আর শুনুন, আপুকে আমার সাথে পরিচয় করিয়ে দিবেন কিন্তু। আপু কই পাবো? মেসেজটা পেয়ে নীলার মুখে তখন কাঙ্ক্ষিত এক সন্তুষ্টি মাখামাখি। তবুও ভনিতা করে বলল, কি বলেন? আপু কই পাবেন মানে? দুনিয়াতে কি মেয়ের অভাব পড়েছে? অভাব পড়েনি, তবে এখনো কেন যেন কারো সাথে মনের মিলটা ঠিক হয়ে ওঠেনি। যাই হোক, আসেন আগে, আমি না হয় খুঁজে দেব একজন। কথার পিঠে কথা বাড়িয়ে শ্রাবণ বলল, আর না পারলে তোমার সাথে ঘুরবো, কি বলো? নীলা মনে মনে ঠিক এই কথাটাই শুনতে চাচ্ছিল অনেকক্ষণ ধরে, তাই খুশি মনে জানালো, আচ্ছা, সে দেখা যাবে, আগে ক্যাম্পাসে আসুন কাল। শ্রাবণ হ্যাঁবোধক সুরে উত্তর দিয়ে বলল, ওকে। ও হ্যাঁ, শুনুন, পাঞ্জাবি পরে আসবেন। পাঞ্জাবি পরা লাগবে? পহেলা বৈশাখে ছেলেদের লাল পাঞ্জাবিতে বেশি দেখা যায় বলে নীলাও শ্রাবণকে লাল পাঞ্জাবি পরে আসতে বলল, এবং সে কি পরবে জানতে চাওয়ায় শ্রাবণকে সে জানালো সে শাড়ি পরবে। তারপর এভাবে আরও কিছুক্ষণ কথা বলে দুজন বিদায় নিল। বিদায় নেওয়ার পর থেকে শ্রাবণ নীলার হঠাৎ দেখা করতে চাওয়ার কারণ খুঁজতে লাগলো, আর সম্ভাব্য কারণ হিসেবে যা পেল সে তাতেই সন্তুষ্ট। সকালে শ্রাবণ ক্যাম্পাসে গিয়ে পৌঁছানোর কিছুক্ষণ আগে
নীলা এসে হাজির, বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিল। শ্রাবণ নীলাকে দেখে অনেকক্ষণ তাকিয়েছিল এক দৃষ্টিতে। নীলার কপাল বেয়ে তখন কিছু চুল চোখের উপর আসা যাওয়া করছিল। শাড়ির সাথে রং মিলিয়ে ব্লাউজ, হাতে রেশমি চুড়ি, এ যেন এক অন্য নীলাকে দেখছিল শ্রাবণ, ঠিক তার মনের নীলাকে। শ্রাবণের এভাবে তাকিয়ে থাকা খেয়াল করছিল নীলার এক বান্ধবী। সে অন্য সবাইকে ইশারা করে শ্রাবণকে দেখালো। তখনও শ্রাবণ বুঝতে পারেনি তাকে নীলার বান্ধবীরা পর্যবেক্ষণ করছে। সে যখন বুঝতে পারল, নিজেই ইতস্ত বোধ করে অন্যদিকে চোখ ফিরালো। নীলার বান্ধবীরা দুষ্টামি করে নীলাকে আস্তে আস্তে বলতে লাগলো, যাও, ভাইয়া দাঁড়িয়ে আছে তোমার অপেক্ষায়। দেখতে অনেক সুদর্শন ছিল শ্রাবণ। পাঞ্জাবিতে শ্রাবণকে ঠিক তেমনই লাগছিল যেমনটা ভাবত নীলাও তার প্রিয় মানুষটিকে নিয়ে। নীলার সামনে আসার পর শ্রাবণ বলেই ফেলল, তোমাকে অনেক সুন্দর লাগছে। কেন, এখন লাগছে না? লাগছে, তবে বান্ধবীদের মাঝে ভালো লাগছিল বেশি। তাহলে ওখানে গিয়ে বসে থাকবো? আমি কি জানি, তুমি আসতে বলেছ তাই এসেছি। কথাটা নীলার আত্মসম্মানে লাগলো, তাই সে নিচের দিকে তাকিয়ে বলল, দুঃখিত আসতে বলার জন্য। শ্রাবণ তার কথার ভুল বুঝতে পেরে বলল, আরে কি হলো, এভাবে বলছো কেন? আমি তো কিছুই বোঝাইনি। আচ্ছা চলো কোথাও বসি। নীলা কোনো কথা বলল না, কিন্তু শ্রাবণের সাথে হাঁটলো। পার্কে গিয়ে বসলো তারা। নীলাও তখন চুপ। শ্রাবণ বুঝতে পারলো কথাটা এভাবে বলা তার মোটেও ঠিক হয়নি, এবং কথাটা নীলার কাছে অনেক অপমানের লেগেছিল। তাই সে অপরাধ বোধ নিয়ে বলল, আচ্ছা আমি দুঃখিত, আমি বুঝিনি যে তুমি কষ্ট পাবে, বুঝলে এভাবে বলতাম না। নীলাও শান্ত স্বরে বলল, আপনি কেন দুঃখিত বলেছেন? দোষ তো আমার, আপনাকে শুধু শুধু আনলাম। আচ্ছা আমি আবারও দুঃখিত। কথাটা বলে উঠে গেল শ্রাবণ। মিনিট 3 পর হাতে দুটি আইসক্রিম নিয়ে ফিরে এসে শ্রাবণ বলল, নাও আইসক্রিম খাও, রাগ কমে যাবে। কথাটা বলে একটা আইসক্রিম নীলার হাতে ধরিয়ে দিল। নীরবতা ভেঙে নীলা বলে উঠল, আইসক্রিম আমার অনেক প্রিয়, বুঝলেন কিভাবে? বেশিরভাগ মেয়ে আইসক্রিম অনেক পছন্দ করে, এটা বোঝা কঠিন কিছু না। তাও ঠিক। তাদের কথার মাঝে হঠাৎ এক ফুলকুমারীর আগমন। নীলার দিকে তাকিয়ে মেয়েটি বলল, আপু একটা মালা নিবেন? নেয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও নীলা না বলে দিল। মেয়েটি আবারও অনুরোধ করলো নীলাকে। তখন শ্রাবণ মেয়েটির কাছে থাকা সবগুলো মালা থেকে খুঁজে সবচেয়ে সুন্দর স্নিগ্ধ মালাটি নিল। মেয়েটা যেতেই নীলাকে বলল, শাড়ির সাথে বেলি ফুলের মালা খোপায় দিলে তোমাকে অনেক ভালো লাগবে। নীলা শ্রাবণের কথার বিপরীতে বলল, আচ্ছা পরে দিব। কিছুটা আদেশের সুরে শ্রাবণ বলল, পরে কেন, এখন দাও। শ্রাবণের দিকে তাকিয়ে নীলার উত্তর, এখন দিতে গেলে চুল একটু এলোমেলো হয়ে যাবে। কয়েক সেকেন্ড চুপ থেকে শ্রাবণ বলল, কিছু মনে না করলে আমি পরিয়ে দিই। না মানে, কিছু বলতে গিয়েও কথা বাড়ালো না নীলা। তারপর শ্রাবণ নিজের মতো করে নীলার খোপায় বেলির মালা